সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তদানীন্তন পূর্ব পাকিস্তানে এফডিসিতে নির্মিত প্রথম ছবির নায়ক ছিলেন তিনি। 50-এর দশকে আমাদের বেতার মাধ্যমে তার উপস্থিতি ছিল অত্যন্ত সোচ্চার। তিনি সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। তিনি শ্রদ্ধেয় সংবাদ পাঠক, এক সময়ের জনপ্রিয় অভিনেতা কাফি খান। কাফি খানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1959 সাল মুক্তি পেল মহিউদ্দিনের পরিচালনায় মাটির পাহাড় ছবিটি। এই ছবিতে আমরা পেলাম এক নতুন মুখ, আমাদের আজকের অতিথি কাফি খান। কেমন আছেন? ভালো, খুব ভালো। সেই অনেক দিন আগের কথা জানতে চাইবো, আমাদের চলচ্চিত্রের প্রতি আপনি কি করে আকৃষ্ট হলেন, চলচ্চিত্রে কিভাবে অভিনয় করলেন, এবং সেই সঙ্গে রেডিও সংবাদ পাঠক হিসেবে আপনার আবির্ভাব, সেই কথাগুলো জানতে চাই। তখন আমি রেডিওতে নাট্যশিল্পী হিসেবেই সুপরিচিত ছিলাম। রেডিওর নাটকের বাইরে মঞ্চেও কিছু কিছু অভিনয় করেছি। রেডিওর অফিসটা ছিল নাজিমউদ্দিন রোড, সামনে রাস্তার উল্টো দিকে একটা রেস্টুরেন্ট ছিল, আবুল মিয়ান রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে বসে সব বড় বড় সব ব্যক্তিত্ব যারা রেডিওর সঙ্গে তখন সংশ্লিষ্ট ছিলেন তারা সব আড্ডা মারতাম। তো ওই রকম একদিন আড্ডাতে পরিচালক মহিউদ্দিন, সে তখন রেডিওতে চাকরি করে, প্রডিউসার। তো মহিউদ্দিন আর ওদিকে চিত্রালী সম্পাদক এস এম পারভেজ, আর একজন হলো মাটির পাহাড়ের যে লেখক সৈয়দ শামসুল হক। ওরা ঠিক করছে যে একটা ছবি বানাবে। তার আগেই আব্দুল জব্বার খান সাহেবের মুখোমুখোশ মুক্তি পেয়েছে। তার আগে এরা ঠিক করলো যে একটা ছবি বানাবে। আমাকে বললো যে এই চলো আমরা ছবি করবো, তো তুমি কি অভিনয় করবে? হ্যাঁ, করতে পারি। রাজি হয়ে গেলাম। তো পারভেজ হলো প্রযোজনা করেছিল পারভেজ, এবং ওই বাড়ি সাহেব বলে বাড়ি স্টুডিওর কর্ণধার, এবং শুটিং হবে মাটির পাহাড়ের কক্সবাজারে, প্রথম শুটিং। তো ইউনিট নিয়ে সবাই চলে গেল কক্সবাজারে, আমরাও গেলাম, গিয়ে শুটিং হলো। আপনি একটি ছদ্ম নাম নিয়েছিলেন? হ্যাঁ, তখন ওরা বলল যে তোমার কাফি খান নামটা বদলে আমরা দেই না কেন, একটু নতুনত্ব আসবে সবাই। আমি বললাম দিতে পারো। তো দিল। আমার বললো ইকবাল নামে আমার আত্মপ্রকাশ ছবিতে প্রথম এবং শেষ মাটির পাহাড়েই। আপনার বিপরীতে কে ছিলেন? আমার বিপরীতে ছিলেন দুই নায়িকা, একজন সুলতানা জামান, আর একজন হলো ডক্টর রওশনারা। তখন তো ডাক্তার না, সে তখন ছাত্রী। মুক্তি পাওয়ার পরে প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছিলেন? তখন আমাকে ভালো করে কেউ চেনে না, আর রাতের বেলা তো গেছি, কাজী খুব একটা ইয়ে হয়নি। পরে বেরিয়ে আসার পরে একজন কে, মানে ছবি শেষ হয়ে যাওয়ার পরে একজন দেখছে, আমি তখন আমার স্ত্রী, আমি যাচ্ছি, আপনাকে যেন দেখলাম ওখানে। তো আমি বললাম যে পর্দায় যেন আপনাকে দেখলাম। সে কাছে এসে বলছে, আমি বললাম না, ও বোধহয় অন্য কেউ। তো আমি বললাম না, আপনাকে মনে হচ্ছে, আপনাকেই দেখে। চলচ্চিত্র সাংবাদিকতার বিশ্বস্ত অভিভাবক বলি সৈয়দ মোহাম্মদ পারভেজকে, তিনি আমাদের মাঝে নেই। সৈয়দ মোহাম্মদ পারভেজ সম্পর্কে আপনার কিছু মূল্যায়ন? মহিউদ্দিন আমার সমসাময়িক, পারভেজ তার থেকে একটু জুনিয়র, কিন্তু খুবই অমায়িক। এবং তার পারভেজ না হলে ওই ছবি হতো না। ছবির পেছনে পুরো তার প্রেরণা এবং তার অবদান, মানে আমি বলবো তো মানে শতকরা 60 ভাগের উপর ছিল তারই। বাণিজ্যিকভাবে ছবিটির কি অবস্থা হয়েছিল? বাণিজ্যিক সফল খুব একটা হয়েছে বলে মনে হয় না আমার,
এবং দুঃখের বিষয় হচ্ছে যে ওই ছবিটার কোনো প্রিন্ট বা কিছু আজ নাই, অস্তিত্ব নাই। ওটা যদিও প্রথম ছবি, একটা মোটামুটি একটা ঐতিহাসিক ঘটনা, তার পরবর্তী প্রজন্মের কেউ ওটা আর দেখতে পায়নি বা পেল না। এটা একটু দুঃখজনক ব্যাপার। 1961 সাল, আবারও পরিচালক মহিউদ্দিন, আবারও আমাদের আজকের অতিথি কাফি খান। এবার স্বনামেই তিনি এলেন। ছবির নাম তোমার আমার। গুণী একজন পরিচালক ছিলেন মহিউদ্দিন, তিনি আমাদের মাঝে নেই। পরিচালক সম্পর্কে আপনার কিছু কথা? পরিচালক হিসেবে মহিউদ্দিন মানে খুব যে একটা বাণিজ্যিক সফলতা এসেছে বা আনতে পেরেছে আমার মনে হয় না, কিন্তু মানে প্রতিভাবান একজন পরিচালক মহিউদ্দিন। প্রত্যেকটি দৃশ্য, পরিকল্পনা এবং সেটার এক্সিকিউশন, এগুলো সে মেটিকুলাসলি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ে করে খতিয়ে তারপর এগুলো করত। 1964 সাল, আবারও অভিনয় করলেন আমাদের আজকের অতিথি কাফি খান। ছবির নাম দুই দিগন্ত। পরিচালক প্রখ্যাত সাংবাদিক ওবায়দুল হক। ওবায়দুল হক সাহেবের সঙ্গে আপনার সেই সম্পর্কের কথা? ওবায়দুল হক সাহেবের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। উনি তো তখন সাংবাদিক হিসেবে সুপ্রতিষ্ঠিত, এবং আমার ওই আগের দুটো কাজ দেখে তারপরে উনি বললেন যে একটা ছোট চরিত্র আছে, এটা আপনাকে দিয়ে করাতে চাই। তাই বললেন যে ঠিক আছে। তো আমার তখন মানে খুব ছবিতে খুব বেশি ইনভলভ হওয়া মানে সম্ভব ছিল না। এই কারণে আমি তখন চাকরি করতাম, মাটির পাহাড় কোনো মতে ম্যানেজ করেছিলাম। তারপরে আর বেশি সময় দিতে পারতাম না বলে, যার জন্যে বড় কোনো কাজ বা বড় কোনো চরিত্রের রূপায়ণ আমার পক্ষে সম্ভব ছিল না। 1964 সাল, আমাদের আজকের অতিথি কাফি খানের আরো একটি ছবি মুক্তি পেল। ছবির নাম অনেক দিনের চেনা। পরিচালক আমাদের সেই প্রতিভাবান চিত্র পরিচালক খান আতাউর রহমান। বন্ধু হিসেবে যাদের সঙ্গে আমার বেশি সখ্যতা ছিল, হৃদ্যতা ছিল, তার অন্যতম হচ্ছে খান আতা। তো খান আতা যখন অনেক দিনের চেনা করছে, বলল যে দোস্ত একটা ছবিতে কাজ করো, আমার ছবিতে কাজ করতে হবে। আমি বললাম হ্যাঁ করবো। তো বললো যে ওই নায়ক হচ্ছে হাসান ইমাম, সৈয়দ হাসান ইমাম। তো হাসান ইমামের পিতার একটা রোল আছে, সেই রোলটা করতে হবে। মানে নায়ক থেকে পিতায় চলে আসা। পিতায় চলে গেলাম, নায়ক চরিত্রেই অভিনয় করতে হবে, এটা তো কোনো কথা না। তুমি অসতী মার সন্তান নও, তোমার সতী মার গর্ভে তুমি আমার ঔরসজাত সন্তান। আমি তোমার জন্মদাতা। তুমি এত বড় মিথ্যে অপবাদে কলুষিত করেছ আমার নির্দোষ মার সারাটা জীবনকে। সে ভুল শোধরানোর সুযোগ তোমার মা আমাকে দেননি। এরপরে আমরা পেলাম একটা নতুন মিডিয়া, টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের জন্ম হলো, এবং সেখানে আমরা সংবাদ পাঠক হিসেবে কাফি খানকে পেলাম। একজন জনপ্রিয় সংবাদ পাঠক, যিনি আমাদেরকে অনেকভাবে উজ্জীবিত করেছেন, অনেকের কাছে এখনো রোল মডেল হিসেবে রয়েছেন। সেই দিনগুলোর কথা। টেলিভিশন যখন শুরু হলো 64 সালে 25শে ডিসেম্বর, তখন ওই তার একজন কর্তা ব্যক্তি ছিলেন কলিম ভাই। জি, কলিম শরাফি। তো কলিম ভাই বললেন যে এই শোনো তো, তুমি খবর পড়ো। বলে যে আমরা তো নতুন ইয়ে করছি, তো সংবাদ পাঠক দরকার, তো তোমাকে দিয়ে সংবাদ পাঠ করাতে চাই। তাই বললাম ঠিক আছে, সংবাদ পাঠে চলে আসলাম। টেলিভিশনে একটা কি যেন দুয়ে দুয়ে চার নামে কি একটা নাটকেও বোধহয় কি একটা অংশ নিয়েছিলাম। আমি রেডিওতে এমনিতে সংবাদ পাঠ করিনি কোনোদিন। রেডিওতে আমি অভিনয় শিল্পী হিসেবে, ড্রামা ভয়েস হিসেবে যোগ দিয়েছিলাম 51 সালে, এবং সেই তখন থেকে রেডিওতে আমার প্রধানত অভিনয় ছিল। রেডিওতে সংবাদ পাঠের সুযোগ ছিল না এই কারণে যে পূর্ব পাকিস্তান থেকে সংবাদ প্রচার হতো না, স্থানীয় সংবাদ প্রচার, খালি স্থানীয় সংবাদ। সে এক প্রচার হতো 5 মিনিটের জন্য। সেটা অবশ্য করেছি, এক দিন করেছি। সত্যিকার সংবাদ পাঠ টেলিভিশনে শুরু। মঞ্চে অসংখ্য কাজ করেছেন, যতটুকু জানি দেবদাস হিসেবে আপনি দেবদাসের ভূমিকা তো অনেক পরে। জি, আমার প্রথম মঞ্চের নাটক ছিল নার্সিং হোম বলে একটা নাটক।
তারপরে কাজ করেছি কালিন্দী, দুই পুরুষ, তারপরে জগন্নাথ কলেজে কিছুদিন ছিলাম, ওখানে একটা নাটক হয়েছিল 20 বছর আগে। তারপরে শেষে হলো দেবদাস নাটকের অভিনয়, সেটা তাতে দেবদাস চরিত্রে আমি ছিলাম। শেষের কবিতা এটা অনেক পরে রেডিওতে ওই আতিকুল হক চৌধুরীর প্রযোজনায়, সেটা 74 সালে। আমাকে বললেন যে না, অমিত রায়ের চরিত্র তোমার করতে হবে। 1966 সালে মুক্তি পেল খানাতুর রহমান পরিচালিত আরো একটি ছবির নাম রাজা সন্ন্যাসী। এই ছবি তো পেলাম আপনাকে। রাজা সন্ন্যাসী তো ওই ভাওয়ালের সেই ঘটনা, সেখানে এক ডাক্তার, সেটা একটু ভিলেন চরিত্র ডাক্তারের। তো খানাতা বললো যে তোমাকে এইবারে এই ভিলেন চরিত্রটা করতে হবে। তা কতটা সফল হয়েছিলাম জানি না, মোটামুটি উতরে গিয়েছিল বোধ হয়। 67 সালে মুক্তি পেল একটি ছবি, উর্দু ছবি, আজহার হোসেনের ছবি, আপনি অভিনয় করেন। হ্যাঁ, ওটা উলঝান ছবিটা। উলঝান, ওই ছবিতে আমি অভিনয় করেছিলাম। এবং তারপরে আর ছবিতে আমার অভিনয় করা হয়নি এই কারণে যে আমি 66 সালে আমেরিকা চলে যাই ভয়েস অফ আমেরিকার সংবাদ পাঠক হিসেবে। 73 সালে আমি আবার ফিরে আসি। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনারা। ভয়েস অফ আমেরিকার ব্যাপারটা হচ্ছে ওটা পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান এবং আমরা সরকারি চাকুরিয়া, মানে ইউএস ফেডারেল গভর্নমেন্টের একজন কর্মচারী। তো সেই হিসেবে আমরা কাজ করি। তো ওই সময় আবার মুশকিল ছিল কি যে ইউএস গভর্নমেন্ট কিছুটা পাকিস্তান ঘেঁষা নীতি সরকারের। পাকিস্তানি বাহিনী যেখানে খুব অনেক মুক্তিযোদ্ধাকে মেরে ফেলেছে এরকম একটা খবর থাকলে খুব মানে বেশ ফলাও করে সেটা নিউজ কভারেজটা হতো, অথচ মুক্তিযোদ্ধারা এক জায়গায় তাদের কৃতিত্বটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না। এটা মানে ওই যেহেতু সরকারের একটা নীতির প্রতিফলন পাওয়া যেত, তো আমরা ওই যখন ইয়ে করতাম মানে খবর পড়তাম, তো আমি অন্তত ওই যখন দেখতাম যে মুক্তিযোদ্ধারা, একটা খবর আছে যে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি কয়েকজনকে সৈন্যকে মেরেছে, তো আমি তো তখন গলাটা বেশ আরো বুলন্দ আওয়াজ দিয়ে বলতাম যে পাকিস্তানিদের ঠেঙিয়েছে, এরকম একটা বলতাম। আবার যখন দেখতাম যে মুক্তিযোদ্ধারা খুব মার খাচ্ছে তখন আবার একটু গলাটা মিয়ে যেত, আওয়াজটা একটু ইয়ে হয়ে যেত, ঠিক যেন বলতে ইচ্ছে করছে না যে মুক্তিযোদ্ধাদের মেরেছে। 1976 সালে সুভাষ দত্ত তৈরি করলেন আকাঙ্ক্ষা ছবি, আপনি অভিনয় করলেন আমেরিকা থেকে ফিরে এসে। হ্যাঁ, আমি আমেরিকা থেকে ফিরে এসেছিলাম 73 সালে। সুভাষ দত্তের ওটা 76 সালে আকাঙ্ক্ষা। সেখানে আবার একটা ভিলেন টাইপের চরিত্র ছিল। অনেকে বলেছে যে না, তোমার ওই বেমানান, অতটা ঠিক মানানসই হয় নাই, কিন্তু ওটা করেছিলাম। একই বছর একটি চমৎকার চরিত্র, ছোট্ট একটি চরিত্র, আলমগীর কবিরের ছবি সূর্যকন্যা, আপনি অভিনয় করলেন। সূর্যকন্যাতে একটা খুব ছোট্ট রোল ছিল আমাকে, এবং তার মধ্যে কোনো ডায়ালগ ছিল না, খালি অভিব্যক্তির মধ্যে দিয়ে মানে ব্যাপারটা ফুটিয়ে তোলা। পরের বছর অর্থাৎ 1977 সালে আলমগীর কবিরের পরিচালনায় মুক্তি পেল সীমানা পেরিয়ে ছবিটি। এই ছবিতে আপনি অভিনয় করলেন নায়িকা জয়শ্রী কবিরের বাবা হিসেবে। জয়শ্রীর বাবা হিসেবে। তারপরে আবার ওখানে একটু টুইস্ট ছিল যে বাবা প্রেমে পড়ে গেল ওই মেয়ের বান্ধবীর সঙ্গে, এবং তাকে বিয়ে করে ফেললো। দিদি, তুই এখানে এলি কি করে? তুই তো অনেকদিন আগে বিয়ে হয়ে যাওয়ার কথা। টিনা, ঝড়ে তোমার মা মারা যাবার পরে আমরা মানে লিলি আর আমি বিয়ে করে ফেলেছি। আলমগীর কবির সাহেবের সঙ্গে আপনি কাজ? আলমগীর একটা অসাধারণ প্রতিভাবান একজন চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র বোদ্ধা। আলমগীর কবির তো আমার মনে হয় একটা চলচ্চিত্র মানে স্কুল টাইপের কিছু করেছিল, এবং তো রিভিউ করতেন চমৎকার, রিভিউ করতো চমৎকার।
এরকম একজন প্রতিভাবান খুব অকাল মৃত্যুটা তার খুবই দুঃখজনক, বেদনাদায়ক, এমন একটা ভয়েড বা শূন্যতা রেখে গেছে। এটা সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে শুনে যে আর উকিল কবির নাই। দুটি বিষয় উল্লেখ করতে চাই। 1975 সালে টেলিভিশনের প্রথম জাতীয় চলচ্চিত্র টেলিভিশন পুরস্কারে শ্রেষ্ঠ সংবাদ পাঠক বাংলায় আপনি পুরস্কৃত হয়েছিলেন। জাতীয় পর্যায়ে সংবাদ পাঠের জন্য প্রথম স্বীকৃতি। এটা প্রথম স্বীকৃতি এবং সেটা আমার জন্য খুব গর্বের বিষয় যে আমি ওটা পেলাম বা স্বীকৃতি আমাকে দেয়া হলো। এটা একটা বড় প্রাপ্তি। আরেকটা প্রাপ্তি আমরা জানি, দীর্ঘদিন আপনি প্রেস সেক্রেটারি ছিলেন প্রেসিডেন্টের। 1977 সালের 1 ডিসেম্বরে আমি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ শুরু করি প্রেসিডেন্ট জিয়ার, এবং তারপর থেকে তার আনটিল হিজ অ্যাসাসিনেশন, তার মৃত্যুর পর্যন্ত তো ছিলামই। এবং তারপর জাস্টিস সাত্তার ওথ নিলেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে, তো তার সঙ্গেও কাজ করলাম। এবং এরপরে আমি চলে যাই 82 সালে আবার ভয়েস অফ আমেরিকাতে বাংলার সংবাদ পাঠক হিসেবে গিয়ে আবার শুরু করি। এখন বয়স কত হলো? 80 ছুঁই করছে, আর বছর দুয়েক লাগবে 80-তে পৌঁছতে। অপূর্ণ কোনো ইচ্ছের কথা আমরা জানতে চাই। অপূর্ণ না, আমি যা পেয়েছি আমার মনে হয় যে আমার যেটুকু তার থেকে আমি বোধহয় বেশি পেয়েছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বিশেষ করে আমার যারা দর্শক শ্রোতা রেডিওর এবং তাদের যে ভালোবাসা অনুরাগ আমি পেয়েছি, সেগুলো আমার খুব একটা বড় অর্জন। স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শকদের পক্ষ থেকে, আমাদের নিজেদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও দর্শকরা যারা আমাকে এখন দেখছেন এই বার্ধক্যের দ্বার প্রান্তে আসা কাফি খানকে দেখছেন, এবং যারা আমার প্রতি এখনো অনুরক্ত, তাদের কাছে এবং আমার চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা স্মৃতিচারণের সুযোগ যে আমি পেলাম, সেজন্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টতা 1959 সাল থেকে। সাংস্কৃতিক অঙ্গনে 50 দশকের শুরুর দিকেই তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি কাফি খান, দীর্ঘক্ষণ কথা বললাম তার সঙ্গে। আমাদের সৌভাগ্য, আমরা তাকে কাছে পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। চলচ্চিত্রের গোড়ার দিকের এই মানুষটির মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন। আজ আমরা অনেককেই হারিয়েছি। আমাদের কাছে আছেন কাফি খান, তাকে যেন আমরা না হারাই, যথাযথভাবে তাকে যেন মূল্যায়ন করতে পারি, এবং আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য তার কাছ থেকে আমাদের যা যা আদায় করে নেওয়ার তা যেন আদায় করে নিতে পারি। কারণ দিন চলে গেলে কাফি খানের কাছ থেকে সেই কাজগুলো, সেই অভিজ্ঞতাগুলো, সেই স্মৃতিগুলো কিছুই আমরা আর খুঁজে পাব না। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি।